বলছি দিদি, আর কোনোদিনও এরকম ভুল হবে না। আমি কোনো মানুষকে দ্বিতীয়বার সুযোগ দিতে চাই না। আপনি যা বলবেন আমি তাই করতে রাজি আছি। আমাকে ক্ষমা করে দিন। বিশ্বাসঘাতকতার ফল মৃত্যু দিলে ক্ষমা না। না না, আমায় শুধু আর একবার সুযোগ দিন আপনি। তুই এদিকে আয়, তোকে বলছি না এদিকে আসতে। পালাচ্ছিলি কেন? না মা, আমি তো শুধু। এটা ধর, আমি বলছি এটা ধর। নে, ওকে মার, ওকে মেরে দে। বলছি দিদি, আমি সারা জীবন আপনার কাছে গোলাম হয়ে থাকবো। আপনি যা বলবেন তাই শুনবো। আমাকে ক্ষমা করে দিন। কুকুরের যেমন ঘি সহ্য হয় না, তোরও তেমনি আরাম সহ্য হলো না। তাকিয়ে দেখছিস কি? ওকে মার, চালা গুলি। গুলি চালা তুই। আরে আরে ম্যাডাম, আপনার আবার আসার কি দরকার ছিল? কেউ একটা ফোন করলেই তো আমি নিজেই আপনার বাড়ি পৌঁছে যেতাম। তুমি যদি ফোনটা তুলতে তাহলে আমাদের এখানে আসতে হতো না, বুঝলে? আরে প্রভাকর ভাই, শুধু 3 সপ্তাহ তো দেরি হয়েছে। তাছাড়া ম্যাডামের টাকা মেরে দিয়ে কেউ কি পালিয়ে বাঁচতে পারবে? সেটা তো আমি জানি। আর সেটা জানার পরেও আপনি আমাদের ফোনই তুললেন না। কি কি বলছেন এসব ম্যাডাম? ম্যাডাম ম্যাডাম আমাকে ক্ষমা করে দিন। আমি 3 সপ্তাহের জন্য 3 গুণ সুদ দেবো আপনাকে, কিন্তু আপনি রাগ করবেন না প্লিজ। আপনি প্রথমবার আমাদের এই টাকা শুধু ধার নেননি। উঠুন উঠুন। এই পুরো কলেজটা, সমস্ত জায়গাটা আমরাই তো দান করেছি। তা সত্ত্বেও আপনি আমাদের ফোন ধরছেন না। হ্যাঁ, বাহ। এইবার সুদের পরিমাণটা আমরা ঠিক করে নেব। ধর ওকে। আরে ম্যাডাম, এসব কি করছেন আপনি? আমি এই কলেজের ডিন হয়েছি তো আপনারই দয়ায়। আমি তো আপনারই জন্য কাজ করি, তাই না ম্যাডাম? আমি 3 সপ্তাহের জন্য 3 গুণ সুদ দেবো, কিন্তু আমায় ক্ষমা করে দিন। টাকার বদলে যদি টাকা আপনি দিয়ে দেন তাহলে আজ নয়তো কাল ভুলেই যাবেন। এই কারণে 3 সপ্তাহর বদলে 3টি আঙুল। এই শোনো, গাড়ি সরাও। এ আবার কি হচ্ছে? বন্ধ কর। হ্যালো দাদা, আপনাকে বলছি গাড়িটা সরান। এটা গাড়ি পার্কিং করার জায়গা। পার্কিং লট যখন ওদিকে, তখন গাড়িটা ওদিকে রাখুন আর রাস্তাটা ক্লিয়ার করুন। এই মেয়ে, মুখ তো খুব চলছে তোর। হাতটাও সেরকমই চলে। গাড়িটা সরাও সাইডে। এই
মেয়েটি গাড়ি সরাতে বলেছে তাই না? সরাও এখান থেকে, তাড়াতাড়ি সরাও। থ্যাংক ইউ মাসিমা, কিন্তু আপনার এত চিন্তা করার দরকার ছিল না। ওরা তো গাড়িটা সরিয়েই নিচ্ছিল। থ্যাংক ইউ। মা শোনো, তোমার নাম কি? মানসী। বাহ, এত বছরের খোঁজ এখানে পূরণ হবে, আমি তো ভাবতেই পারিনি। ওই হবে আমার বাড়ির বৌমা। অজয়, অজয়, তুমি কি করে জানলে আমি এখানে আছি? ছোটবেলা থেকে চিনি তোমাকে। অন্য কোথাও না থাকলে তুমি এখানেই থাকো। কি হয়েছে বলো? কাকিমা তোমাকে কতবার ফোন করছিল, সব জায়গায় তোমাকে খুঁজেছে। যখন পাচ্ছিলাম না বুঝেই গেছি, জানতাম এখানেই পাবো, তাই সোজা চলে এলাম। চলো, কাকিমা ডাকছে। কেন? খুব খুশি দেখাচ্ছিল, কি জানি কেন। খুশি? খুশি কেন মনে হচ্ছিল? উনি তো আমাকে এটা বলেনি যে উনি কেন খুশি, কিন্তু তোমাকে ডাকছে। কি ভাবছো? চলো চলো, আরে চলো না। হ্যাঁ মা। আরে এসো এসো, তোমার জন্য আমি এখন মেয়ে দেখে এলাম। মেয়ে? হ্যাঁ, এই বাড়ির বৌমা হওয়ার সব যোগ্যতা ওর আছে। প্রভাকর, হ্যাঁ দিদি। ও এখনো পর্যন্ত কলেজে আছে। ও বাড়ি পৌঁছানোর আগে এই সম্বন্ধের খবর যেন পেয়ে যায়। ঠিক আছে দিদি। মা তুমি তুমি আমার বিয়ের কথা বলছো? হ্যাঁ, কাকিমা এত তাড়াতাড়ির কি আছে? কিছুদিন অপেক্ষা করলে কে বলতে পারে আরো ভালো মেয়ে পাওয়া যায়, যার সাথে অজয়ও কমফোর্টেবল হবে। তুমি তো এখনো ওকে দেখোনি, তাই এই কথা বলছো। মা, কিন্তু বিয়ের জন্য আমি এখনো তৈরি নই। আমি তোমাকে জিজ্ঞাসা করিনি, আমি বলছি। কিন্তু কিন্তু এটা তো ঠিক নয়, তাই না? হ্যাঁ, কোনটা ভুল কোনটা ঠিক সেটা আমি বিচার করব, তুমি নয়। আমি মনে মনে এটাই ঠিক করে নিয়েছি যে ওকেই আমি এই বাড়ির বউ করে আনবো। তুই চল আমার সাথে, বিয়ের ব্যবস্থা করতে হবে, তাড়াতাড়ি কর। হাই বাবা। হ্যালো। বাবা, এইসব কিছু কি? মা সম্বন্ধ এসেছে তোর জন্য। সম্বন্ধ? হ্যাঁ, ছন্দা দেবীর বাড়ি থেকে। ছন্দা দেবী? সে কি মা, তুই ছন্দা দেবীকে চিনিস না? শোন, অনেক বড় মানুষ, সারা শহরে অনেক সম্মাননার। আচ্ছা একটা কথা বল, আজ কলেজে ওনার সঙ্গে তো দেখা হয়েছে তাই না? আচ্ছা হ্যাঁ। হ্যাঁ, আর ব্যাস উনি তোকে নিজের বাড়ির বউ বানানোর জন্য প্রস্তাব পাঠিয়ে দিয়েছেন। আর শোন, আমি তো হ্যাঁও বলে দিয়েছি। বাবা, তুমি আমায় জিজ্ঞেস না করেই হ্যাঁ বলে দিলে? কেন মা, বিয়ে তো করতেই হবে তোকে। আর এটা তো তোর কপাল ভালো যে উনি নিজে বিয়ের জন্য প্রস্তাব পাঠিয়েছেন। শোন না, একবার ছবিটা দেখে নে তুই। বাবা, আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না। আমি আরো পড়াশোনা করতে চাই, কিছু করে দেখাতে চাই জীবনে। বিয়ে? মানসী মা, বস বস বস। দেখ মা, আমি বাবা তোর, তাই আমি যা করছি সেটা তোর ভালোর কথা ভেবেই করছি। শোন না, একবার এই ছেলেটার ছবি তুই দেখ প্লিজ। এরকম একটা শুভ দিনে সবাইকে নাচতে হবেই তো দিদি। ছেলের বিয়ে হচ্ছে বলে কথা, নাচতে তো তোমাকেও হবে। আরে বাজা বাজা।
প্রভাকর, প্রীতি, বৌমাকে ওর ঘরের ভিতরে নিয়ে যা মা। প্রভাকর, ওদের পাওনা ওদের দিয়ে দাও, আর ওরা যেন খাবার খেয়ে যায়। আপনারা খাবার খেয়ে যাবেন। কি ব্যাপার দিদি, এখনো তো ছেলেটা ঠিকঠাক করে নাচাও শুরু করে। ও ক্লান্ত, ওর একটু বিশ্রামের দরকার। আরে দিদি, ওকে দেখে শুধু ক্লান্ত নয়, ভয় পেয়েছে বলে মনে হচ্ছে। কি সব কথা বলছো? তুমি জানো এই মুহূর্তে কার বাড়িতে তুমি দাঁড়িয়ে আছো? আরে দিদি, নদী যেখান থেকেই বেরোক না কেন, একদিন না একদিন ওকে এসে সমুদ্রের সাথেই মিলতে হয়। চল রে, এখান থেকে চলে যাই। কি দরকার ছিল নাচার? হ্যাঁ, আরে কি হয়েছে তোর? বুদ্ধিশুদ্ধি নেই নাকি? বৌমা এসেছে ঘরে, তোর তো বুদ্ধি থাকা দরকার। যা ভেতরে। প্রীতি, এই বিয়েটা হওয়া উচিত হয়নি। এটা ভুল হয়েছে। যা হয়ে গেছে তা ছেড়ে দাও। এখন চিন্তা করে কি হবে অজয়? প্রীতি, আজ নয়তো কাল মানুষই জেনে ফেলবে। তারপরে যেটা ঘটবে সেটার জন্য আমি তৈরি নই। আমি তো আছি তোমার সাথে। মা, বাহ বৌমা, আজ এই বাড়িতে তুমি প্রথম রান্না করলে। খাবারটা তো খুব ভালো বানিয়েছো। তোমার স্বামী খেলে খুব খুশি হবে। আরে বসো না। তুমি জানো, যখন তোমাকে প্রথমবার দেখলাম তখনই ভেবে নিয়েছি এই বাড়িতে তোমাকেই বউ করে আনবো। এই নাও, এই বাড়ির চাবি নাও না। এটা আজ থেকে তোমার। আজ থেকে এই বাড়ির দেখাশোনা তুমি করবে। পুরো দায়িত্ব তোমার। মা, আমি কি আপনাকে কিছু জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ বলো না। আপনার ছেলে কি এই বিয়েটার জন্য প্রস্তুত ছিলেন না? তুমি এটা কেন জিজ্ঞাসা করছো? কারণ উনি আমার থেকে দূরে দূরে থাকেন। কাল রাতেও আমার সাথে উনি কথা বলেননি, আর সকালে উনি কিছু না বলেই চলে গেলেন। ও এইরকমই। এরকমই মানে? ও ছোটবেলা থেকেই না খুব লাজুক। মানুষের সাথে মিশতে একটু সময় লাগে। আমি ভাবলাম যে তুমি ওর স্ত্রী। যখন তোমাদের দুজনের মধ্যে দূরত্ব কমে যাবে তখন সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি এটা নিয়ে ভেবো না, ঠিক আছে? তুমি সত্যি দারুণ মজা করেছো কিন্তু ওর সাথে। আমি আর কি মেরেছিলাম? তুই করেছিলি যা হয়েছিল। আরে এই দেখো। মিথ্যে বলিস না। ওই দেখো, এই নিয়ে আলাপ কর। ইনি হলেন তোর জামাইবাবু। আরে জামাই বাবু,
কেমন আছো তুমি? আমি ভালো আছি। ও হলো সূর্য, আমার খুড়তুতো ভাই। হ্যাঁ আচ্ছা, আপনি প্লিজ বসুন না। আরে জামাই বাবু, কিভাবে চিনবে তুমি আমায়? তোমাদের বিয়েতে আমি আসতে পারিনি তো, তাই না? ও আচ্ছা। আর তুই নিজেই এত বছর পর আমার সাথে দেখা করলি। আরে জামাই বাবু, তোমাকে কি বলবো, ছোটবেলাতেই আমরা দিল্লি শিফট হয়ে গেছিলাম, তারপর থেকে গ্রামে কোনোদিনও আসতে হয়নি আমাদের। কিন্তু যেই আমি জানতে পারলাম যে ওর বিয়ে হয়ে গেছে, আমি আর নিজেকে আটকাতে পারলাম না। হ্যাঁ আপনি বসুন না, আমি খাবারের ব্যবস্থা করি। দরকার নেই, আসল ব্রেকফাস্ট আমি করেই এসেছি, এবার তো আমাকে বেরোতে হবে। আরে এত একে তো তুই না বলে এসেছিস, আর তার উপর তুই এত তাড়াতাড়ি চলে যাবি বলছিস। এখনো আমায় ঠিক মতো আপ্যায়নই করতে দিসনি সূর্য। এই দেখ কি সব বলছিস তুই, এবার তো যাতায়াত লেগেই থাকবে, তাই না? এমনিতে খুব ক্লোজ মনে হচ্ছে আপনারা দুজনে। ক্লোজ ছিলাম, অনেক ছিলাম। ইনফ্যাক্ট ছোটবেলায় তো আমরা একটু বেশি ক্লোজ ছিলাম। তারপরে এই বদমাসটা বাড়ি ছেড়ে চলে গেল, আর তারপর থেকে আজ পর্যন্ত ওর 1 মিনিটের সময় পাইনি আমার সাথে দেখা করার জন্য। ঠিক আছে, কোনো ব্যাপার না। কোথায় কোথায় তুই? আপনি বসুন, আমি দেখছি। ঠিক আছে, ঠিক আছে, আসছি মা। বুঝলি, আবার আমি আসবো। হ্যাঁ হ্যাঁ মা। কি হচ্ছে ভেতরে? মা ওই মানুষের ভাই এসেছে। নিজের ভাই? খুড়তুতো মনে হয়। কেমন স্বামী তুই, যে কোনো লোককে বেডরুমে ঢুকতে দিবি? মা কি বলছোটা কি তুমি? এইটুকু বোধ তোর নেই? কাকে বেডরুমে বসাতে হয়, কাকে বাইরে? মা উনি তো মানুষের ভাই। নিজের ভাই তো নয়, বেডরুমটা শুধু তোদের দুজনের, ওখানে আর কেউ যাবে না, বুঝেছিস? আরে কাকিমা, কেমন আছেন আপনি? যখন আমি এসেছিলাম তখন আপনি ছিলেনই না, তাই আমি ভাবলাম যে যাওয়ার সময় আপনার আশীর্বাদটা না হয় নিয়ে যাই। আশীর্বাদের সাথে সাথে একটা উপদেশও শুনে নাও, ঢাকের আওয়াজ দূর থেকেই ভালো, যখন কানের কাছে বাজে না তখন ভালো লাগে না। কি বলতে চাইছেন কাকিমা? এরপরে যখন আসবে তখন ফোন করে জানিয়ে আসবে। প্রভাকর, ওর দেরি হয়ে যাচ্ছে, ওকে বাইরের রাস্তা দেখিয়ে দাও। হ্যাঁ সাবধানে যেও। চলুন। মা ওই সূর্য চলে গেল? হ্যাঁ মা, ওর দেরি হয়ে যাচ্ছিল তাই চলে গেছে। আরে কিন্তু ওকে। কোনো ব্যাপার না, তুমি বিশ্রাম করো, ও পরে আবার আসবে। বাবা, যখন তোর বাবা আমাদের ছেড়ে চলে গেলেন তখন আমার এটাই মনে হয়েছিল যে আমার সবকিছু শেষ হয়ে গেল। কিন্তু আমি যখন তোকে দেখি তখন এটাই মনে হয় ও আমাদের সাথে আছে। এটা দেখ, উনি এখানেই বসতেন, আর যখন এখানে বসতেন তখন আমি এটা ওনাকে পরিয়ে দিতাম। এই কাপড়টা তোর বাবার ছিল, এখন আমি চাই এই কাপড়টা তোর গায়ে থাকুক, তাহলে ওনার আশীর্বাদ তোর মাথার উপরে থাকবে। মা মা আমি তো খুব ছোট ছিলাম যখন বাবা চলে গিয়েছিলেন। আমি তো ঠিক করে জানিও না আসলে উনি কি চাইতেন। তাহলে তুমি তুমি আমার কাছে কি করে আশা করো যে আমি ওনার জায়গা নিতে পারবো? মা বাবা, আশা নয়, আমার বিশ্বাস, আর এটা আমার আদেশ। তুই এই চেয়ারে একদিন না একদিন নিশ্চয়ই বসবি। এই কথাগুলো যত তাড়াতাড়ি মাথায় ঢুকিয়ে নিবি ততই তোর মঙ্গল হবে। মা আমি 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 ক্লান্ত হয়ে গেছি অন্য কেউ হতে হতে। মা তুমি যখনই আমাকে আমার মতো হতে দাওনি তখনই এই চেয়ারটার প্রতি আমার ঘৃণা জন্মেছে। মা তুমি বলেছো আমাকে বিয়ে করতে, আমি বিয়ে করেছি, কিন্তু আমি এই চেয়ারে বসতে পারবো না। কারণ হলো আমি বাবার মতো হতে পারবো না, আমি তোমার মতো হতে পারবো না, কারণ হলো আমি আমার মতো হতে পারছি না। কাকিমা, এটা এই মাসের অ্যাকাউন্টস, কিসে কিসে খরচ হয়েছে, কোথা থেকে কত এসেছে, আমি এখানে সবটাই দিয়ে দিয়েছি। এসো বৌমা, বসো। প্রীতি, এই সব কিছু বৌমাকে দিয়ে দাও, কাল থেকে ওই সামলাবে। নিশ্চয়ই মা, আমি আপনার সব কাজ সামলাবো। এমনিতে এখনো পর্যন্ত প্রীতি সব অ্যাকাউন্টসের কাজ সামলেছে, তাই না? আরে ও ভীষণ গুণী, সেই জন্য তো ওকে আমি অ্যাকাউন্টেন্সি পড়িয়েছি। আর প্রীতি এই বাড়িতে কবে থেকে আছে? ছোটবেলা থেকে। ওর বাবা তোমার শ্বশুরমশাইয়ের সাথে কাজ করতেন, এক দুর্ঘটনায় ওনার মৃত্যু হয়।
তখন থেকে ও আমার কাছে আছে। তাহলে তো আপনি প্রীতিকে একদম নিজের মেয়ের মতো ভালোবেসেছেন, তাই না? একদম। ওর আর আমার ছেলের মধ্যে আমি কোনো রকম পার্থক্য করি না। তাই জন্যই দুই ভাই বোনের মধ্যে খুব ভালোবাসা দেখতে পাই। তুমি কি হলো? কি হয়েছে তোমার? তুমি কিছু না। কিছু না? যদি কিছুই না হয় তাহলে তুমি আমার সাথে এরকম বিহেভিয়ার কেন করছো? আমার সাথে কথা কেন বলছো না? এক মিনিট আমার কথা শোনো। তুমি কি এই বিয়েটা করে খুশি নও? না না, এই সেরকম কিছু ব্যাপার নয়। একদমই নয়? তাহলে কি কিছু কিছু এমন কথা আছে কি যেটা তুমি আমাকে বলতে চাও? তাহলে প্লিজ কোনো প্রবলেম হলে আমাকে তুমি না, না, বলো। কোনো প্রবলেম নেই, শুধু আমার আমার এইসব পছন্দ নয়। পছন্দ নয় মানে? মানে মানসী, আমি তোমাকে দুঃখ দিতে চাই না, কিন্তু কিন্তু এসব আমার দ্বারা হবে না। দাঁড়াও, এসব তুমি কি বলছো? তাহলে এমন কোনো বিষয় আছে যার জন্য তুমি চিন্তিত, সেটা আমাকে বলতে চাও? তুমি আমার দিকে দেখো, আমার সাথে কথা কেন বলছো না তুমি? তোমার প্রবলেমটা কি? হ্যাঁ, আমি তোমার স্ত্রী হই আর আমার সব জানার অধিকার আছে। বলো কি হয়েছে? দাঁড়াও দাঁড়াও, তোমার সমস্যাটা কি? যদি আমায় তোমার পছন্দ না হয় তাহলে তুমি বিয়ে নাও করতে পারতে, সম্মতটাকে না করে দিতে। কি সুন্দর শাড়িটা লাগছে, তাই না প্রীতি? তুই একবার এটা পরে দেখা না। এই নে, একবার ট্রাই করে দেখ কেমন লাগে তোকে এটায়। বাহ, কি সুন্দর লাগছে তোকে। জানা পরে এসে একবার দেখা। ওয়াও, খুব সুন্দর লাগছে। প্রীতি, কি হচ্ছে এসব? হ্যাঁ, কাকিমা, আপনি যেরকমটা ভাবছেন ওরকমটা নয়। ব্যাস, অনেক শুনেছি আর অনেক দেখেছি। মা, আপনি এক্ষুনি এই মেয়েটাকে এই বাড়ি থেকে বের করে দিন। এটা তুমি কি বলছো? এটা তো ওরও বাড়ি। এটা প্রীতির বাড়ি নয়, আর ও যদি এখানে থাকে তাহলে আমাকে ও সংসারটা করতে দেবে না। চলো তুমি। মানসী, তুমি তুই দাঁড়া। চলে যাও এখান থেকে। তুমি আমাকে ভুল ভাবছো। আমি কিচ্ছু ভুল বুঝিনি। আমি তোমায় বললাম না এখান থেকে চলে যাও আর কখনো ফেরত আসবে না। ঠিক আছে, আমি চলে যাব, কিন্তু তুমি অজয়ের অনেক খেয়াল রেখো। ওকে ভালোভাবে বোঝার চেষ্টা করো। ও আমার স্বামী, তোমার এসব নিয়ে ভাবার প্রয়োজন নেই। প্লিজ যাও এবার। যাও। নমস্কার, আমি সুধা চন্দ্রন। ক্রাইম অ্যালার্টের আজকের এই এপিসোডে নতুন এক ঘটনা নিয়ে এসেছি। বিয়ে জীবনের এমন গুরুত্বপূর্ণ বিষয় যার জন্য ছেলে মেয়েদের মানসিকভাবে তৈরি হওয়াটাও খুব প্রয়োজন। আমাদের সোসাইটি এটাই বলে, ছেলের মধ্যে দোষ থাকলে, কোনো ত্রুটি থাকলে বা সে যদি নিজের দায়িত্ব সঠিকভাবে পালন না করতে পারে তাহলে তার বিয়ে দিয়ে দাও, সে দায়িত্ববান হবে। বিয়েটা 2-1 দিনের জন্য নয়, বরং বিয়ে হলো জন্ম জন্মান্তরের বন্ধন। সারা জীবন একসঙ্গে থাকার জন্য খুবই প্রয়োজনীয় হয়ে পড়ে যে ছেলে মেয়ে দুজন একে অপরকে ভালো মতো বুঝবে, জানবে। যদি এরকমটা না হয় তাহলে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে, যার পরিণামস্বরূপ বিবাহিত জীবন খারাপ হতে পারে। প্রশ্ন হলো, কেন অজয় আর মানসী স্বামী স্ত্রী হওয়ার পরেও স্বামী স্ত্রীর মতো থাকছিল না?
অজয়ের এই বিয়েটা দিয়ে ওর মা কি কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছেন? এমন কোন রহস্য আছে অজয়ের জীবনে যেটা বেরোলে মানুষের জীবন তছনছ হতে পারে? আসুন দেখা যাক। শোনো, তোমার আর ওই প্রীতির মধ্যে কি চলছে? ও আমার বন্ধু, একজন ভালো বন্ধু আর কিছুই নয়। এমন বন্ধু যাকে তুমি আমার শাড়ি পরিয়ে দেখতে চাইছিলে। তুমি ভুল ভাবছো। সবসময় যেটা দেখা যায় সেটাই যে সত্যি হবে তা কিন্তু নয়। প্রীতি আমার ছোটবেলার বন্ধু, আমরা একসঙ্গে পড়াশোনা করেছি। ও আমাকে ভালো করে বোঝে আর কিছুই নয়। জানতে তো আমিও চাই। তোমার কথা শোনার জন্য আমি ব্যাকুল হয়ে আছি। আমি একটা কথা বুঝতে পারি না যে যতটা কমফোর্টেবল তুমি ওই প্রীতির সাথে ফিল করো সেটা আমার সাথে কেন ফিল করতে পারো না? কারণ ওর সামনে আমাকে কিছু হতে হয় না মানসী। আমি যেমনই সেইভাবেই ও আমাকে অ্যাকসেপ্ট করে। কেমন তুমি? এমন কি কথা যেটা ও জানে আর আমি তোমার স্ত্রী হওয়া সত্ত্বেও সেটা জানি না? ওকে বলার দরকার হতো না, ও সবকিছু দেখতে পারতো। দেখতে তো আমিও পাচ্ছি। তোমার প্রবলেমটা কি? মা তোমাকে ব্যবসার দায়িত্ব এত গুছিয়ে দিচ্ছে না, তুমি সেটা সামলাতে পারছো না। তুমি এই বিয়ে নিয়ে খুশি তুমি না? জানোটা কি আমাদের ব্যবসার ব্যাপারে? আমার ব্যাপারে আমি কেমন তুমি জানো কিছু? তাহলে তুমি বলো না, আমি তোমাকে জানার জন্য তৈরি। তুমি হয়তো শুনতে পারবে কিন্তু অ্যাকসেপ্ট করতে পারবে না। দাঁড়াও, কতদিন তুমি পালাবে নিজের থেকে? তোমার প্রবলেম যাই হোক না কেন, কিন্তু আমি এটা বাজি রেখে বলতে পারি যে তোমার প্রবলেমটা এতটাও বড় নয় যে তুমি আমার কষ্টটা বুঝতে পারবে না। অন্যগুলো দেখি। হ্যাঁ হ্যাঁ, এইটা ঠিক আছে। কিরে প্রভাকর, একদম চুপ করে থাক। বাড়িতে আসা অতিথিকে বন্দুক দেখাচ্ছিস? তোর মালকিন কোনো ভদ্রতা তোর শেখায়নি? কপাল ভালো যে উনি পাশে দাঁড়িয়ে আছেন, আর সেই জন্যই তুই এই ব্যবহারটা পাচ্ছিস। না হলে এত কথা বলার পর তুই এখানে জীবিত দাঁড়িয়ে থাকতি না। প্রভাকর, তুই এখানে কেন এসেছিস? দেখ ছন্দা, তোর স্বামী আমার বন্ধু ছিল। আমরা শহরটা ভাগ করে নিয়েছিলাম। অর্ধেক শহরে ও কাজ করতো, অর্ধেকটাই আমি। না আমি কোনোদিনও ওর কাজে নাক গলিয়েছি, না ও কোনোদিনও আমার কাজে। কিন্তু যবে থেকে তুই ব্যবসা সামলাচ্ছিস, আমার ব্যবসায় অনেক ক্ষতি হচ্ছে। ঠিক আছে, তাতেও আমার কোনো আপত্তি নেই। কিন্তু কাল যখন বর্ডারে আমার মাল আটকানো হয়েছে, তখন জানতে পারলাম যে তুই সেখানেও নিজের নাক গলিয়েছিস। বলে দেখা করাটা জরুরি ছিল, তাই এখানে এলাম। যদি তুই আমার স্বামীর ভালো বন্ধু হতিস তাহলে উনি চলে যাবার পরে ওনার ব্যবসা হাতিয়ে নেওয়ার চেষ্টা করতিস না। আমার এই অর্ধেক মালিকানাতে কিন্তু কোনো অসুবিধে ছিল না, কিন্তু তুই নিয়ম ভেঙেছিস। তো যা সমস্যা আছে মিটিয়ে ফেললেই হয়। আবার শহরটা ভাগ করে নি, চল 50-50 কাজ করি। না আমি তোর ব্যবসায় ঢুকবো, না তুই আমার ব্যবসায় নাক গলাবি। এখন কিন্তু সেই সময় আর নেই। এখন যা কিছু আছে তাই নিয়ে খুশি থাকার চেষ্টা কর, না হলে কিন্তু ওটাও চলে যাবে। এই ছন্দা, অর্ধেক দিতে এসেছিলাম, কিন্তু দেখছি পুরোটাই এবার আমার হবে। আরে অজয়, তুই এত বড় হয়ে গেছিস যে নিজের কাকার উপর গুলি চালাবি? চালাতে তো চাই না আমি, কিন্তু 1 মিনিটও যদি এখানে দাঁড়াও তাহলে চালাতে বাধ্য হব আমি। যাও, বেরিয়ে যাও এখান থেকে। অনেক হয়েছে শিবপ্রতাপ, এবার চুপচাপ এখান থেকে চলে যা। আজকে আমি খুব খুশি হয়েছি, তোর জন্য আমার ছেলের মধ্যে আমার স্বামীকে দেখতে পেলাম। যা এখান থেকে, ক্ষমা করে দিলাম তোকে। বেশি দিন তোর এই আনন্দ টিকবে না ছন্দা। আজ চলে যাচ্ছি, আবার যখন আসবো সেদিন আর কিচ্ছু বাঁচাতে পারবি না তুই। এই শিবপ্রতাপ, দ্বিতীয়বার এখানে ফিরে আসার ভাবনা নিজের মাথাতেও আনিস না। তোদের মতো অনেকের চিতার উপরে আমাদের এই ব্যবসাটা দাঁড়িয়ে, আর একটা চিতা চলে যাবে আর কেউ সেটা জানতেও পারবে না। যা, বেরিয়ে যা। চলো, যা, বেরিয়ে যাও। মা, তুমি বিশ্রাম নাও। আজ থেকে আমাদের ব্যবসাটা আমিই দেখব। বলছি দাদা,
এসব আবার কি? অজয়, ও আই এম সরি, তুমি এইসব পছন্দ করো না তো তাই। এতে খারাপ লাগার আবার কি আছে? আমার ভালো লেগেছে। ওই অ্যাকচুয়ালি আমি কি বলছিলাম যে আমাদের ফুলসজ্জা তো হয়নি, আর মাও বলছিলেন যে তোমার কোনো সমস্যা নেই এখন, তাই আমি এই ঘরটা নিজের হাতে সাজিয়েছি শুধু আর শুধু তোমার জন্য। আসলে অজয়, আমি বলছিলাম যে আই এম সরি, আমার দ্বারা এটা হবে না। অজয়, কেন হতে পারে না? আমাকে নিয়ে প্রবলেমটা কি? দেখো, তোমার এইসব কিছু ভাবার দরকার নেই মানসী, কিন্তু আই এম সরি, এই সব আমি করতে পারবো না। তুমি শুধু আমায় এটুকু বলে দাও যে এমন কি ব্যাপার যেটা তুমি পছন্দ করো না আর এইভাবে তোমাকে আমার কাছে আসতে বাধা দেয়। তুই আমার ঘরে উঁকি মারছিলিস কেন? না দাদা, আমি আপনার রুমের দিকে তাকাচ্ছিলাম না দাদা। মিথ্যে কথা বলছিস, হ্যাঁ? আমি সত্যি বলছি দাদা, আমি তো শুধু এই জিনিসগুলো রাখতে এসেছিলাম, আমার হাত থেকে পড়ে গেছে। মিথ্যে বলছিস? হ্যাঁ? সত্যি দাদা বল। ভুল হয়ে গেছে, আমি সত্যি বলছি, কেন কিছু উঁকি দেখিনি মারছিলিস? দাদা। বল। দাদা ছেড়ে দিন দাদা আমাকে। অজয়, কেন দাদা, মারছো ওকে? না, বাবা। কেন উঁকি মারছিলিস? বল, কেন উঁকি মারছিলিস? ঘরের মধ্যে উঁকি কেন মারছিলিস? বল, বল। মিথ্যে বলছিস, হ্যাঁ? আমি কিছু করিনি। অজয়, কেন মারছো ওকে? মিথ্যে বলছিস, হ্যাঁ? বল। অজয়, ও ক্ষমা চাইছে তো, ওকে ছেড়ে দাও। এ বাড়িতে ভুলের শাস্তি ক্ষমা নয়, এ বাড়িতে ভুলের শাস্তি হলো মৃত্যু, শুধু মৃত্যু। কি মা, সত্যি বলছি তো আমি? বিশ্বাসঘাতকতার ফল মৃত্যু দিলে ক্ষমা না। তাকিয়ে দেখছিস কি? ওকে মার, চালা গুলি। ঠিক বলেছি তো আমি, হ্যাঁ? ছেড়ে দিন মা। দাদা, আমায় ছেড়ে দিন। মা, আপনি ওকে আটকানো, মেরে ফেলবে। মিথ্যে বলছিস, হ্যাঁ? এত বড় সাহস, মিথ্যে বলছিস। অজয়, অজয়, তুমি এরকম নও, তুমি ছেড়ে দাও ওকে। অজয়, অজয়, ও মরে যাবে, ওকে ছেড়ে দাও তুমি এরকম নও। এটাই তো চাও তোমরা সবাই, তোমরা তো এটাই চাও আমি এরকম হই। এখন যখন এরকমটা হচ্ছি, তাহলে তোমাদের কিসের প্রবলেম? এটাই আমার আসল রূপ, আমি এরকমই। অজয়, আমি জানি না তোমার কি হয়েছে, কিন্তু তুমি এরকম নও, তুমি এরকম কখনো ছিলে না, ওকে? প্রত্যেকটা মানুষের ব্যক্তিত্ব তার চিন্তাধারাকে তৈরি করে, যে সে কি ভাববে বা নিজেকে নিজে কিভাবে দেখতে চাইবে, কেমন আচরণ করবে। এই সব কিছুর কারণ আমাদের শরীরে থাকা হরমোনের জন্য হয়ে থাকে। কিছু সময় আমরা পারিবারিক চাপে পড়ে তেমনটা হওয়ার চেষ্টা করি যেটা আমরা নই। জীবনের এই স্বরূপ খুবই কঠিন আর কষ্টদায়ক হয়। অজয় তার মায়ের জন্য এমন হওয়ার চেষ্টা করছিল যেটা আসলেও ছিলই না। হিংসাত্মক হওয়ার কথা ও কখনো ভাবতেও পারেনি। নিজেকে নিজে ঠকিয়ে, নিজের সত্যিটাকে লুকিয়ে অজয় তার মায়ের ইচ্ছেগুলোকে সত্যি করতে চেয়েছিল। এইসব কিছুক্ষণের জন্য হয়তো ঠিক আছে, কিন্তু সারা জীবন এমনভাবে বাঁচাটা অজয়ের জন্য অসম্ভব ছিল। এখনো এমন রাস্তায় চলা শুরু করলো যাতে প্রত্যেকটা পদক্ষেপ ওর জন্য খুবই কষ্টদায়ক ছিল। কতক্ষণ অজয় এভাবে নিজেকে ঠকাতে থাকবে? কবে ওর আসল ব্যক্তিত্বকে ও নিজের করে নেবে যেমনটা ওর ছিল? আমাদের ফুলসজ্জা তো হয়নি, আর তাই আমি এই ঘরটা নিজের হাতে সাজিয়েছি শুধু আর শুধু তোমার জন্য।
এমন কি কথা যেটা আমাকে লুকোনো হচ্ছে? অজয় এরকম কেন ব্যবহার করে? ওই বিয়েটাকে কেন অ্যাকসেপ্ট করতে পারছে না মা? আমি জানি যে এমন কোনো ব্যাপার আছে যেটা আমাকে লুকোনো হচ্ছে, আর আমার অধিকার আছে তো জানার। আপনি প্লিজ আমাকে বলুন অজয় কোথায় আছে। মা প্লিজ অজয়কে ফিরিয়ে আনুন। আমি অজয়কে ছাড়া থাকতে পারবো না মা। মা প্লিজ প্লিজ অজয়কে ফিরিয়ে আনুন। আরে বাহ, আজ সূর্য পশ্চিমে উঠেছে নাকি? ছন্দা দেবী নিজে আমার এখানে? দেখ শিবপ্রতাপ, তোর ব্যবসাতে 50-50 চেয়েছিস, কিন্তু আমি তোকে 100% দেব। যদি আমার ছেলে হারিয়ে যাওয়ার পেছনে তোর হাত থাকে তাহলে বলে দে, বলে দে আমার ছেলে কোথায়। আমার এরকম কিছু করার থাকলে অনেক আগেই করতাম, কিন্তু এখনো আমি তোর স্বামীকে নিজের বন্ধুই মনে করি। মেনে নিচ্ছি আমি লোভী, কিন্তু আমি এসব কিছু করিনি। আমি সত্যিই জানি না যে তোর ছেলে কোথায়। হা ভগবান, কোথায় আমার ছেলে? বৌমা, কোথায় চলে গিয়েছিলে? কতবার ফোন করেছি তোমাকে। দিদি, আমরা রিপোর্ট লেখাতে গিয়েছিলাম। পুলিশ স্টেশন? বৌমা, তুমি এটা ভালো করে জানো, আমাদের এখান থেকে কেউ পুলিশ স্টেশনে যায় না, পুলিশ স্টেশন থেকেও কেউ এখানে আসে না। কিন্তু মা, অজয় কি শুধু আপনারই ছেলে? ও তো আমার স্বামীও। যদি আপনি ওকে খুঁজতে না পারেন তাহলে আমি ওকে খুঁজে নেব। তার কোনো প্রয়োজন পড়বে না, কারণ আমি নিজেকে খুঁজে পেয়েছি। অজয়, এটা কি সত্যি তুমি? এতদিন যেটা নিয়ে আমার ভয় ছিল তুই সেটাই করলি। একবারও তোর মায়ের কথা মনে এলো না? সারা জীবন সেটাই তো করে এসেছি মা, সব সময় তোমার ব্যাপারেই ভেবে এসেছি। নিজেকে অপরাধী মনে হতো কেন এভাবে জন্ম নিয়েছি। তোমার চোখে ঘৃণা আর লজ্জা আমি সহ্য করতে পারতাম না, সেই জন্য সবসময় সেটাই হওয়ার চেষ্টা করেছি যেটা আমি কোনোদিন ছিলামই না মা। আমি আর সহ্য করতে পারছি না মা, পারছি না, কারণ আমি জেনে গিয়েছিলাম যে না তো তুমি আর না তো মানুষই আমাকে মেনে নেবে। তাই আমি নিজেকে মেনে নিলাম মা। এত বড় মিথ্যে!
অজয়, আমি তোমাকে হাজারবার জিজ্ঞেস করেছিলাম না যে তোমার প্রবলেমটা কি? তুমি আমাকে একবারও সত্যিটা বললে না। কেন আমাকে বিয়ে করলে? সারা জীবনটা আমার নষ্ট করলে তুমি। তোমাকে এই উত্তর দিতেই হবে যে তুমি আমার জীবনটা কেন নষ্ট করলে। আমি তো তোমাকে দেখার পরই বুঝে গেছিলাম যে তুমি অনেক বছর ধরে নিজের ভিতরে একটা কষ্ট লুকিয়ে রেখেছ। আমি এই কথাটা তোমার মাকেও বলেছিলাম যে নদী যতই বয়ে যাক না কেন, একদিন এসে ওকে সমুদ্রের সাথেই মিশতে হয়। দাঁড়ান, এখন আপনি অজয়কে মারতে পারবেন না। ছোটবেলা থেকে আজ অবধি অজয় অনেক কিছু সহ্য করেছে, আর এখন আপনি অজয়ের সাথে জোর জবরদস্তি করতে পারবেন না। এখন অজয় নিজের পথ বেছে নিয়েছে, আর আমার মনে হয় মা যে আপনার আর আমার অজয়ের সত্যিটা অ্যাকসেপ্ট করে নেওয়াই উচিত। আমার আজ পর্যন্ত মনে হতো শুধু আমারই সমস্যা আছে, কিন্তু ছোটবেলা থেকে এখনো পর্যন্ত অজয় অনেক কিছু সহ্য করেছে। ওর কাছে আমার সমস্যা তো কিচ্ছু নয়। অজয়, তোমায় না বুঝতে পারার জন্য সরি। আমাকে ক্ষমা করে দিও। অজয় সারা জীবন নিজের ব্যক্তিত্বকে এই জন্য লুকিয়েছিল কারণ অজয়ের মা অজয়ের আসল পরিচয়কে এক অভিশাপ মনে করতেন। ওর শরীর একটা ছেলের ছিল, কিন্তু ওর আত্মা এক বৃহন্নলার ছিল। অজয়ের জন্য লড়াইটা শুধু এটুকু ছিল না যে ও একটা ছেলের জীবন কাটাচ্ছিল। ওর সহ্যের সীমা তখন পার করে গেল যখন ওর ইচ্ছের বিরুদ্ধে ওর মা ওর বিয়েটা মানুষের সঙ্গে দিয়ে দিল, দুজনের জীবন নষ্ট করে দিল। কথায় আছে, আমাদের সবকিছু সহ্য করারও একটা সীমা থাকে। নিজের পরিচিতিকে পেতে অজয় সেই উপায় বেছে নিয়েছিল যেটা হয়তো অনেক আগেই ওর বেছে নেওয়া উচিত ছিল। ও নিজেকে সেই পরিচিতি দিল যেটা ওর আত্মা চেয়েছিল, বৃহন্নলা হিসেবে স্বীকৃতি দিল নিজেকে। আমাদের সমাজে ট্রান্সজেন্ডার আর বৃহন্নলারা অনেক অপমান আর কষ্ট সহ্য করে। ওরা সমাজে কখনোই সম্মান পায় না, কিন্তু এখন সময় বদলে যাচ্ছে। ট্রান্সজেন্ডার বৃহন্নলারা মুখ্য ধারায় আসছে। যে সমাজ বৈষম্য আর ভেদাভেদকে স্বীকৃতি দেয় সেই সমাজ এগোতেই পারে না। অজয় নিজের পরিচিতি পেল, মানুষই বুঝতে পারল কষ্ট শুধুমাত্র ওই পায়নি, বেশি কষ্ট অজয় পেয়েছে যে ছোটবেলা থেকে তার মায়ের নানা রকমের অত্যাচার সহ্য করে এসেছে। মানুষই অজয়কে ডিভোর্স দিয়ে দিল, আর অজয়ের মায়ের উপর অপরাধের আইনি ব্যবস্থা নিল, আর ওনার সমস্ত ইল্লিগাল কাজ বন্ধ হয়ে গেল। আমাদের দেশে প্রত্যেকটা ব্যক্তিকে আমাদের সংবিধান সেই স্বাধীনতা দেয় যাতে সে নিজের জীবন নিজের ইচ্ছেতে বাঁচতে পারে। নিজের পরিচিতিকে লুকিয়ে ভয় পাওয়ার কথা নয়, বরং গর্বের সাথে নিজের পরিচয় নিয়ে বাঁচা উচিত। যে মানুষ নিজেকে নিয়ে খুশি থাকে না, সে অন্যকে নিয়ে খুশি কখনোই থাকতে পারে না। এখন আমি সুধা চন্দ্রন বিদায় নিচ্ছি। অপরাধের এক নতুন ঘটনা নিয়ে আমি আবার উপস্থিত হব। ততক্ষণ দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।